সবাইকে স্বাগত আমাদের আজকে লাইভ সেশনে। আমাদের ধারাবাহিকতা কিন্তু আজকে থেকে শুরু। বিশেষ করে যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে কিন্তু আমাদের 5 দিন ব্যাপী একটা ক্লাস আছে বিষয় ভিত্তিক। এর আগে আপনারা কিন্তু নিবন্ধনে সবসময় প্রিলি যেটা দেয়, প্রিলির ভিতরে যেটা জেনারেল পার্ট আছে, যেমন বাংলা আছে, ইংরেজি আছে, ম্যাথমেটিক্স আছে, জিকে আছে, এই জিনিসটা নিয়ে কিন্তু আপনারা লাইভ ক্লাস পেয়েছেন পর্যাপ্ত পরিমাণ। বাট অনেকেই কিন্তু সাবজেক্টিভে আপনারা কোনো লাইভ ক্লাস পাননি, বা বিশেষ করে আমরা সাধারণত এই লাইভ ক্লাসগুলো উন্মুক্ত করিনি। কিন্তু আমরা চিন্তা করলাম, অনেকে ফোন দেয়, স্যার আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের যদি একটা করে ডেমো ক্লাস দিতেন, আপনাদের স্যারদের একটু চাঁদ মুখখানা যদি একটু দেখতে পারতাম, স্যারদের যদি চেহারা দেখে পছন্দ হইতো, স্যারদের যদি ক্লাস দেখে পছন্দ হইতো, তাহলে আমরা কি করতে পারতাম, আমরা জেনারেলের পাশাপাশি সাবজেক্টিভেও জব মেডিসিন আমরা ভর্তি হতে পারতাম। ওকে, আপনাদের কথাগুলো কিন্তু জব মেডিসিন রেখেছে। তা আমরা কিন্তু আজকে থেকে এই জার্নিটা শুরু করলাম যে প্রতিদিন একটা করে সাবজেক্টিভের ক্লাস আমরা পাবলিশ করে দেব, মনে থাকবে। তা আজকে কিন্তু এটাও কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস। আমাদের গিলম্যান স্যার তিনি আমাদের গতবারও কিন্তু ক্লাস নিয়েছিলেন, এবং অ্যারাবিকে কিন্তু সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমাদের গতবার চান্স পেয়েছিল, এবং স্যার যে সাজেশন দিয়েছিল এই সাজেশনগুলো থেকেও কিন্তু হুবহু কমন পড়েছিল। তো এবছরও কিন্তু আপনার সাবজেক্টিভে কিন্তু অ্যারাবিকে 140টা এমসিকিউ, আপনার যে কোনো সাবজেক্টে কিন্তু 40টা এমসিকিউ আছে। তো সুতরাং যারা অ্যারাবিক ডিপার্টমেন্টের আছেন তারা কিন্তু ক্লাসটা দেখতে পারেন, মৌলবী সহকারী মৌলবী আছেন তারাও ক্লাসটা দেখতে পারবেন, এবং খুবই চমৎকার একটা ক্লাস হবে। তাই যারা অ্যারাবিকে আছেন একটু কমেন্ট করে জানাবেন যে কারা কারা আছেন। ক্লাসটা আমাদের চলবে 1 থেকে 1.5 ঘন্টা আমাদের ক্লাসটা চলবে ইনশাল্লাহ। সবাই আশা করি ক্লাসটা খুবই এনজয় করবেন। আর আপনারা কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন। আর ক্লাসটা সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আছে, কিন্তু কেরিয়ার প্লাস বাংলা বইটা কিন্তু পাবেন। ঠিক আছে, কেমন আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান আপনারা কেমন আছেন, একটু কমেন্টের মাধ্যমে জানালে খুশি হব। কেমন আছেন সবাই? আমাদের একটু কমেন্ট সেকশনটা একটু মুক্ত করে দাও তো, যাতে আমরা কমেন্টটা দেখতে পাই আমরা এখানে। কেমন আছেন? অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে তাই না? ঢাকা শহরে তো কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, একদম রোমান্টিক বৃষ্টি এক কথা। আমি কিন্তু বৃষ্টিতে একদম আটকা পড়েছিলাম, অনেক বৃষ্টিতে, অনেক ভিজে ভিজে তারপর আসছে। আবার বৃষ্টির পানি মাথা লাগলে তো আমার একদম ঠান্ডা লাগে। তবে স্যার একটা জিনিস কি, যদি 2 জন থাকতাম তাহলে বৃষ্টিটা ঠান্ডা মনে লাগতো না। বৃষ্টিতে সবসময় ভিজতে হয় নাকি 2 জন? এই একা একা ভিজতে গেলেই সমস্যা। আপনারা বৃষ্টিতে কখনোই একা ভিজবেন না, ছেলে হোক বা মেয়ে হোক। একা ভিজতে যাবেন, ঠান্ডা লাগবে, জ্বর হবে। তা বৃষ্টিতে ভিজতে হবে স্যার কয়জন? 2 জন, 3 জন। আরে না, 3 জন তো আরেকটা তো মরে যাইব। বৃষ্টিতে ভিজতে হবে 2 জন। কতজন? কারণ 2 জন ভিজতে কিন্তু রোমান্স বৃদ্ধি পায়, এবং আপনার ঠান্ডাও লাগবে না। আমাদের মানসুর আক্তার তিনি আছেন আমাদের সাথে, তানিশা ইসলাম তন্নি আছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইসলাম আছে, রুহানি দিগন্ত আমাদের রংপুর থেকে যুক্ত হয়েছে, গিলমান স্যার, মাহবুল আলম খোরশেদ তিনিও আমাদের সাথে আছেন, শাহ মোর্শেদ তিনি আছেন, শামসুনার আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওকে, রুহানি দিগন্ত তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, মাহমুদা ইসলাম, নওরিন ইসলাম লাইফস্টাইল ঢাকা মিরপুর থেকে। ওকে, তো আমরা স্যারের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, ক্লাসটা সবাই মুক্ত হবে। একটা জিনিস মাথায় রাখেন, সাবজেক্টিভে পাস মানে ভালো নম্বর তো মানে আপনার চাকরি নিচ্ছি। নিবন্ধন পরীক্ষায় কখনোই আপনি জেনারেলে এত কম নাম্বার দিয়ে জীবনে টিকবেন না, কারণ জেনারেল নম্বর আমাদের মাত্র 60 নম্বর। মাত্র 60 নম্বর নিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনি যদি 60-এর ভিতরে 60 পান তারপর আপনার চাকরি হবে না। আসল খেলাটা হবে সাবজেক্টিভে 140। সেখানে যদি খেলাটা দিতে পারেন, 100-এর ভিতরে যদি 110, 115, 120 যদি রাখতে পারেন সাবজেক্টিভে, তাহলে আপনি গোল দিতে পারবেন। মনে রাখবেন, সর্বোচ্চ সংখ্যক নম্বর মানে আপনার চাকরি নিশ্চিত। যত লোয়েস্ট নম্বর ততই আপনি ফেল। 200টা টোটাল হলো 200 এমসিকে, এই 200 এমসিকের ভিতরে সাবজেক্টিভ 140 আর জেনারেল 60। এই 200 নম্বর এমসিকের ভিতরে যারা মনে করেন সর্বোচ্চ নম্বর পাবেন, যারা মনে 140 পাবেন, 150 পাবেন, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা তুমুল থাকবে, তুঙ্গে। আর যারা 100 পাবেন, 110 পাবেন, 15 পাবেন, তারা আন্ডা পাওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি, মানে আর চাকরি আপনার হইতো না, বুঝছেন? ওকে স্যার, তাহলে আপনারা একজন লিখছে, এই যে শামসুন্নাহ আলী, সব মেয়েরা লাগছে স্যার। আজকে গিলমান স্যারকে অনেক জোশ লাগতেছে, সেই সুন্দর লাগতেছে। হ্যাঁ, অনেকে ক্রাশ খেয়েছে কিন্তু স্যার আপনার প্রতি। হ্যাঁ, ক্রাশ খাইতে না, স্যার কিন্তু আনমেরিড, ক্রাশ খাইলেও সমস্যা নাই, খাইতে পারবেন, কোনো সমস্যা না। যেহেতু স্যার আনমেরিড আছে, টেনশন আর কোনো কারণ নাই, ঠিক আছে না? আনমেরিড স্যারদের প্রতি তো ক্রাশ খাবি, তাই না? স্যার আপনিও তো আনমেরিড স্যার। ওরে ভাই, আমারটা বাদ, আজকের ক্লাস তো স্যার আপনি, আমার ক্লাসে যেদিন হবে ওই দিন আমার ঢোল পিটাবো। আচ্ছা, আপনার ঢোল আপনি থাকতে আমার ক্লাস খাওয়া হচ্ছে মানে আর হয়ে যাবে। তাই গিলমান স্যার ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিবেন, এবং মজাদার একটা ক্লাস হবে, ক্লাসটা করেন। আসসালামু আলাইকুম প্রিয়
চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেকে চেনেন, অনেকে চেনেন না। 18তম নিবন্ধনে আপনাদের সাথে ছিলাম এবং 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষার সাথেও আপনাদের সাথে থাকব ইনশাল্লাহ। সবগুলো সাবজেক্টে আমি থাকব, সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবী, অ্যারাবিক লেকচারার এবং ইসলামিক স্টাডিজ কলেজ সহ অন্যান্য আরবি যে সমস্ত সাবজেক্ট আছে সেগুলোর সাথে আমি আপনাদের সাথে থাকব। আমার পেড বেসে যারা যুক্ত আছেন তাদেরকে অলরেডি ওয়েলকাম, আর যারা যুক্ত হননি ইনশাল্লাহ ভালো একটা প্ল্যাটফর্ম যদি খুঁজে থাকেন আমি বলবো যে জব মেডিসিন তার মধ্যে অন্যতম। আমি বাংলাদেশের কিছু কোচিং বা বিভিন্ন বিজনেস ডিপার্টমেন্টের কিছু ভিডিও আমি দেখি। অ্যাকচুয়ালি খুবই দুঃখের সাথে বলতে হয়, আমি গত 2 দিন আগেও একটা অফিসিয়াল একটা ভিডিও দেখলাম। এই আরবি ডিপার্টমেন্টের বেশ ভালো জনপ্রিয় একটা মানে কোচিং সেন্টার, তো সেখানে যে মেইন দায়িত্বে আছেন এবং প্রচারণা এবং অন্যান্য বিষয়াদি ক্লাস নেওয়া, সে একটা আরবি বলল, শুনে আমার খুব খারাপ লাগছে যে নিজেই যদি একটা আরবি শুদ্ধ করে না বলতে পারে তাহলে তার থেকে শেখার কি থাকতে পারে। দেখলাম যে সে বাংলাদেশের একটা অন্যতম বোর্ড কওমি মাদ্রাসার আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া, এটা কওমি মাদ্রাসার সব থেকে নির্ভরযোগ্য একটা বোর্ড। এইটা নামই সে সুন্দর করে উচ্চারণ করতে পারতেছে না। হ্যাঁ, তো তার থেকে ভালো কিছু আশা করা যায় বলে আমি মনে করি না। হ্যাঁ, আপনাদের দরকার হচ্ছে চাকরি, আপনাদের দরকার কিন্তু বিশাল দেখতে সুন্দর বা খুব ভালো ড্রেস পরছে, টুপি পরছে, এটা কিন্তু কোনো না। আপনাদের দরকার হচ্ছে সাজানো গোছানো একটা প্রস্তুতি, আপনাদের দরকার হচ্ছে ভালো একটা ক্লাস, মানসম্মত ক্লাস উপহার পাওয়া এবং সেই ক্লাসের অনুযায়ী আপনারা এমসিকিউ প্লাস ভাইবাতে উত্তীর্ণ হয়ে একটা ভালো জায়গায় যাওয়া। এটাই তো আমাদের আশা, তাই না? এইখানে দৌড়াদৌড়ি, ওখানে দৌড়াদৌড়ি, এই শীট, এই বই, এইখানে অমুক শায়ক, অমুক উস্তাজ, অমুকের ভিডিও, অমুকের ভিডিও। যারা বেশি দৌড়াদৌড়ি করে, যারা বেশি কোচিং করে, এরা কিন্তু সিটকে পড়বে। সত্যি কথা, এই জার্নি থেকে এরা সিটকে পড়বেই। কিন্তু যারা এক জায়গায় থাকবে, সুন্দর একটা প্রিপারেশন নেবে, একটা বই শেষ করবে, তবে বইটা অবশ্যই মানসম্মত হওয়া লাগবে, একটা স্যারের আন্ডারে থেকে তার সিটগুলা শেষ করবে, এদেরই হচ্ছে চাকরি হবে। কিন্তু আজকে অমুক স্যারের একটা সিট পড়লাম, তমুক স্যারের একটু কোচিং থেকে একটা বই নিলাম, এরকম না। আপনি আগে একটা বই শেষ করেন, একটা স্যারের গাইডলাইন সেটা শেষ করেন, ওইটা শেষ হয়ে গেলে রাইজ ইউর হ্যান্ড, আপনার হাত উঁচু করেন এবং তারপরে রিভিশন দেওয়ার জন্য অন্য বাজার থেকে একটা মানসম্মত এমসিকিউ বই নেন। বিশেষ করে আমি কোনো লাইব্রেরির নাম বলবো না, তবে আমার কাছে যেটা মনে হয় আল বারাকা সহ অন্যান্য আল বারাকা সহ অন্যান্য ভালো ভালো লাইব্রেরি আছে, এরা যে সমস্ত বই বের করবে, এখনো কিন্তু তারা কোনো বই বের করে নাই, ভালো কোনো লাইব্রেরি এখনো বই বের করে নাই। আমরাও বই বের করবো ইনশাল্লাহ। তো সবাই যারা ভালো বই বের করবে তারা সার্কুলারের ঠিক 15 থেকে 20 দিনের পরে আপনারা বই পাবেন। তখন আপনি বাজার থেকে আপনাদের যারা দায়িত্বরত আছেন তাদের পরামর্শ অনুযায়ী একটা ভালো বই নেবেন এবং পড়াশোনা শুরু করবেন। এখন একটা ভালো স্যারের আন্ডারে থেকে তার শিটটা ফলো করেন, তার গাইডলাইনটা ফলো করেন। হ্যাঁ, যাই হোক, তো আজকে আমি সহকারী মৌলবীর ডেমো ক্লাস, এটা তো কোনো ডেমো ক্লাস না, এটা আমাদের পেইড বেসেরই ক্লাস। কিন্তু আমি পেইড বেসে কখনো এরকম ক্লাস নেই না, যেহেতু আপনাদের সাথে পরিচয় হবে এবং আপনাদের কথা শুনবো, জানবো, আপনারাও আমার কথা শুনবেন, জানবেন আমরা কেমন পড়াই, সেটাও দেখানোর কোনো উদ্দেশ্য না। তবে যারা জ্ঞান আল আকিল তাকফিহিল ইশারা, যারা জ্ঞানী আছেন তাদের এইটুকু, আমি যে 15-20 মিনিট আপনাদের সাথে থাকবো, এইটুকুতেই বুঝবেন ইনশাল্লাহ যে কোথায় আপনাদের একটা ভালো প্ল্যাটফর্ম আপনারা পাবেন আপনাদের প্রস্তুতির জন্য। হ্যাঁ, তাহলে আমি শুরু করি। আমরা সহকারী মৌলবীর
প্রায় চেষ্টা করছি সবগুলো টপিক থেকেই দুই একটা করে প্রশ্ন এখানে আনার জন্য, এবং সেই প্রশ্নের আলোকে আমি এখানে আলোচনা করব ইনশাল্লাহ। তো যারা যুক্ত আছেন, সহকারী মৌলবীর প্রস্তুতি নিতে চান এমন কে কে যুক্ত আছেন? ইসলাম শিক্ষা বই কবে বের হবে? হ্যাঁ, ইসলাম শিক্ষা বই বের হবে খুব দ্রুত। আমি বলছি যে সার্কুলারের ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে আমরা সব বই আমরা দিয়ে দেবো। বিশেষ করে আমার আরবি যে বইগুলো আছে এগুলো অলরেডি কমপ্লিট, অনেকটাই কমপ্লিট, কিন্তু সার্কুলার দেওয়ার পরে আরো কিছু সংশোধন হবে, আরো কিছু সংযোজন বিয়োজন হবে। এরপরে হচ্ছে আমরা বইটা চূড়ান্তভাবে সম্পাদনা করে আমরা বের করব। আচ্ছা, এই প্রশ্নগুলার আনসার করেন এবং দ্রুত এটা শেয়ার করে দেন। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের, নীল নদের কবি কে ছিলেন? নীল নদের কবি কাকে বলা হয়? নীল নদের কবি কাকে বলা হয়? নীল নদের কবি কাকে বলা হয়? হাফিজ ইব্রাহিম, আহমদ শাওকি, ইমরুল কায়েস না আহমদ আমিন? কে এটা? একটু দ্রুত বলেন তো, দ্রুত কমেন্ট করেন। নীল নদের কবি কে? নীল নদের কবি কাকে বলা হয়? আচ্ছা, নীল নদের কবি নীল নদের কবি কাকে বলা হয়? আচ্ছা, সহকারী মৌলবীর প্রস্তুতি নিচ্ছেন কে কে আছেন দেখি, তারা দ্রুত এটা কমেন্ট করেন। ফিরোজ কবির ভাই লিখছেন ক, নাসরিন সুলতানা এ, নাসির সুলতানা লিখছেন ইমরুল কায়েস। ইমরুল কায়েসের বাসা কি নীল নদের কাছে? হাফেজ ইব্রাহিম, তরিকুল ইসলাম, হাফেজ ইব্রাহিম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। নীল নদের কবি, আচ্ছা আচ্ছা, নীল নদের কবি হচ্ছে হাফেজ ইব্রাহিম। অ্যান্সার এটাই লক করে দেন, এটা হচ্ছে হাফেজ ইব্রাহিম। হ্যাঁ, ইনাকে নীল নদের কবি বলার একটা অদ্ভুত কাহিনী আছে। হ্যাঁ, ইনার জন্মটা হয়েছিল নীল নদের মধ্যে, জাহাজের ভিতর। ঠিক আছে, বুঝছেন? একটা জাহাজের মধ্যে এই হাফেজ ইব্রাহিম সাহেবের কি হয়? জন্ম হয়। হ্যাঁ, এবং ইনি মিশরের জাতীয় সাহিত্যের প্রধান ছিলেন। এই হাফেজ ইব্রাহিম অনেক বড় মাপের একজন সাহিত্যিক। তো যেহেতু শিপে, একটা জাহাজের মধ্যে তার জন্ম, জাহাজে তার জন্ম, এই জন্য তাকে কি বলা হয়? নীল নদের কবি বলা হয়। হ্যাঁ, এবং তার বিখ্যাত কাব্য গ্রন্থ হচ্ছে কি? দিওয়ানা হাফিজ। এটা হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ। কাব্যই এই পর্যন্তই ঠিক আছে। কাব্যই হচ্ছে কাব্যগ্রন্থ। হ্যাঁ, কাব্য কখনো গ্রন্থ হয় না, কাব্যই। ঠিক আছে, যেটার মধ্যে তার কবিতাগুলো লেখা থাকে ওইটাকেই কি বলা হয়? কাব্য। না, ইসলাম শিক্ষা, এটা সহকারী মৌলবী ক্লাস। এটা হচ্ছে 330 প্লাস 314, এই দুটা ক্লাস। তাহলে এটা আমরা মনে রাখবো। দিওয়ান হাফিজ কার লেখা? হাফেজ ইব্রাহিমের লেখা। হ্যাঁ, নীল নদের কবি, তাকে কেন নীল নদের কবি বলা হয়? যেহেতু তার জন্মটাই হচ্ছে নীল নদের একটা জাহাজের মধ্যে হয়েছিল, একটা নৌকার মধ্যে হয়েছিল, এই জন্য তাকে নীল নদের কবি বলা হয়। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাব। হাফেজ ইব্রাহিমের পেশা কি ছিল? হাফেজ ইব্রাহিমের পেশা কি ছিল?
শিক্ষকতা, সেনাবাহিনী ও গ্রন্থাগারিক, চিকিৎসক নাকি সাংবাদিকতা? কি ছিল হাফেজ ইব্রাহিম পেশা? যে প্রশ্নটা আমি এখানে যুক্ত করছি, আজকে লাইভ ক্লাস থেকে আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ, আমার অভিজ্ঞতা থেকে, আমি যে ক্লাসটা নিচ্ছি এখান থেকে সহকারী মৌলভীতে প্রায় 7 থেকে 10টা প্রশ্নই পাবে, কমন পাবে। কোনো ছাপড়ি, কোনো ধরনের বেহুদা কোনো প্রশ্ন এখানে আনা হয় নাই। হ্যাঁ, তবে আপনারাও জানেন, আমি আপনাদেরকে ইনফর্ম করি যে আমার পেইড বেসের ক্লাস কিন্তু এরকম না। আপনারা জানেন না, আমার এরকম পেইড বেসের ক্লাস নাই। কিন্তু এইখানে যেহেতু সময় কম, শুধু আপনাদের সাথে পরিচিত হব, হ্যাঁ, আমরা কি ধরনের প্রশ্ন করি বা করব সেটা বোঝানোর জন্য একটা লাইভ ক্লাস। হ্যাঁ, আমাদের পেইড ক্লাস খুবই সুন্দর, সাজানো গোছানো, পিডিএফ করা, এবং পিডিএফ এর আগে আমরা বোর্ডে নোট করাই, আগে আমরা শিক্ষার্থীদেরকে নোট করাই, তারপরে আমরা পিডিএফ এ যাই, তারপর হচ্ছে এমসিকিউ, আমাদের প্রশ্ন থাকে, প্র্যাকটিস থাকে, এরপরে আমরা কিছু পিডিএফ শেষ হলে আমরা সেই পিডিএফ এর উপর পরীক্ষা নিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষা এটা এক্সামিনার দিয়েও দিতে পারে। সবাই এখানে দিবে হচ্ছে শিক্ষকতা, অথবা এটাও দিতে পারে যে সাংবাদিকতা। হ্যাঁ, কারণ বাংলাদেশের অনেক কবি সাংবাদিক থেকে কিন্তু কবিতা লিখছে। তো এইখানে আনসার হচ্ছে তিনি সেনাবাহিনী ও গ্রন্থাগারিক ছিলেন, এটা হচ্ছে আনসার। সঠিক অ্যান্সার কোনটা? সেনাবাহিনী ও, লেখা বোঝা যায় না, উনি ছিলেন হচ্ছে সেনাবাহিনী ও গ্রন্থাগারিক। ও গ্রন্থা, এটা হচ্ছে ওনার পেশা। তাহলে হাফেজ ইব্রাহিম, ওনার দুইটা কথা বললাম, একটা হচ্ছে উনি হচ্ছে নীল নদের কবি, এবং ওনার বিখ্যাত একটা কাব্য হচ্ছে কি দিওয়ানে হাফিজ, আর একটা হচ্ছে ওনার পেশা ছিল কি। এই তিনটা থেকে একটা প্রশ্ন আপনারা পাবেন ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, ওনার পেশা হচ্ছে সেনাবাহিনী ও গ্রন্থাগারিক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখি, তরফাইন কারা? তরফাইন কারা? তরফাইন হচ্ছে না, তরফাইন কারা? ইমাম আজম, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আজম, ইমাম আবু ইউসুফ, নাকি ইমাম মোহাম্মদ, ইমাম শাফি? কে মনে একটা দেন তো দ্রুত। আমি এখান থেকে একটু বিস্তারিত আলোচনায় যাব, সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু দ্রুত কমেন্ট করেন। হ্যাঁ, অনেকে লেখছে বি, অনেকে লেখছে বি। তরফাইন কারা? এখানে কয়েকটা টার্ম আছে, আমি দেখি, সবাই একটু লেখেন। হ্যাঁ, এই টার্মগুলো থেকে পরীক্ষায় আসে, কোন জায়গা থেকে আসলে প্রশ্নটা আসে এটা বোঝা খুবই জরুরি। ফিখার এই টার্মগুলো থেকে প্রশ্ন আসবে। 1 নম্বর হচ্ছে শাইখাইন, 1 নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে শাইখাইন, শাইখাইন। 2 নম্বর হচ্ছে তরফাইন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সাহিবাইন। 4
4 নম্বর হচ্ছে মুতাকদ্দিমিন। মুতাকদ্দিমিন। 5 নম্বর হচ্ছে মুতাআখিরিন। আচ্ছা, এই 5টা টার্ম, এখান থেকে একটা টার্ম পরীক্ষা আসবেই আসবেই আসবেই। আর একটা আছে হচ্ছে মুত্তাফিকুন আলাই, এটা আমরা অনেকে জানি, মুত্তাফিকুন আলাই। আচ্ছা, তাহলে শাইখাইন হচ্ছে আজম ইউসুফ, সবাই লিখেন। শাইখাইন হচ্ছে কে? আজম ইউসুফ। এটা কি দেখা যায়? এটা কালো কালো দি। আজম প্লাস ইউসুফ। আচ্ছা, আর তারাফাইন হচ্ছে আজম প্লাস মুহাম্মদ। এখন সবাই বলবে যে এরা কি আমার খালাতো ভাই হয় না ফুফাতো ভাই হয়, যে আমি এভাবে লিখতেছি? আমাদের হচ্ছে তথ্য মনে রাখতে হবে। হ্যাঁ, তথ্য মনে রাখতে হবে, সেটা যেভাবেই হোক। আর সাহিবাইন হচ্ছে এরা 2 ছাত্র, মোহাম্মদ প্লাস আবু ইউসুফ। আচ্ছা, আবু ইউসুফ। মুতাকদ্দিমিন হচ্ছে আজম থেকে, আমি বলবো সব আজমকে, এগুলো সব বলবো আমি। হ্যাঁ, আজম টু শামসুল আইম্মা হলওয়ানি। শামসুল আইম্মা, এই শতে শামসুল আইম্মা, আর এরপরে লেখা হলওয়ানি, হুলওয়ানি। আজম টু শামসুল আইম্মা হুলওয়ানি, এরা হচ্ছে মুতাকদ্দিমিন। আমরা ফিকা পড়ার সময়, এটা হচ্ছে সহকারী মৌলবী, আমরা ফিকা পড়ার সময় এই টার্মগুলা দেখি, এবং ভাইবাতেও আপনাকে এই টার্ম থেকে প্রশ্ন করতে পারে। অবশ্যই এই টার্ম থেকে প্রশ্ন করবে, আমি আশা করি ইনশাল্লাহ। এগুলো খুব ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, আর মুতাআখিরিন কারা? মুতাআখিরিন হচ্ছে ইমাম বাজদবি। ইমাম বাজদবি, ইমাম বাজদবি থেকে ইমাম বাজদবির পরবর্তী ফকিগণ, পরবর্তী ফকিগণ। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে আমরা মুত্তাফিকুন আলাইহি মানে হচ্ছে বুখারী মুসলিম, বুখারী প্লাস মুসলিম, মানে এমন হাদিস। মুত্তাফিকুন আলাইহি মানে বুখারী মুসলিম মানে হচ্ছে এমন হাদিস, যে হাদিসটা বুখারী রহমাতুল্লাহ তার কিতাবে আনছেন, মুসলিম রহমাতুল্লাহ তার কিতাবে আনছেন, এটা আমরা জানি, সম্মিলিত মত। শাইখাইন হচ্ছে আজম। ইমাম আবু হানিফার একটা নাম কি? ইমাম আজম, মানে আমি ওনাকে বলি বুড়ো ইমাম। কি ইমাম? বুড়ো ইমাম, বুড়ো মুরব্বী, সবচেয়ে মুরব্বী না, এই জন্য ওনাকে আমি বলি বুড়ো ইমাম। আর আজম মানে কি? বড়, বুড়ো, ঠিক আছে। তাহলে এই বুড়ো ইমাম আর ওনার ছাত্র ইউসুফ, ইনাদের দুজনে একসাথে কি বলা হয়? শাইখাইন বলা হয়। আচ্ছা, এখন এই তারাফাইন বলা হয় কাকে? এই, হ্যাঁ, এই বুড়ো ইমাম আর হচ্ছে কে? মুহাম্মদ। সাহিবাইন কাকে বলা হয়? সাহিবাইন মানে কি? সাথী, সাথী ভাই বলি না আমরা, ছাত্র ভাই। তাহলে ইন্দ্র দুজন ছিল ছাত্র, কার ছাত্র ছিল? ইমাম আবু হানিফা, বুড়ো ইমামের ছাত্র ছিল। হ্যাঁ, সেজন্য সাহিবাইন মানে হচ্ছে কি? মুহাম্মদ এবং আবু ইউসুফ। ওকে। মুতাকদ্দিমিন, মুতাআখিরিন ফিকার পরিভাষায় প্রচুর ব্যবহৃত হয়।
যে মুতাকাদ্দিমিনদের মতে এটা, মুতাআখিরিনদের মতে এটা। হ্যাঁ, মুতাকাদ্দিমিন বলা হয় ইমাম আজম আলাইহিস সালাম থেকে নিয়ে শামসুল আইম্মা হুলওয়ানি রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে। আর মুতাআখিরিন বলা হচ্ছে 400 হিজরিতে জন্ম, এই যে ইমাম বাজদবি, খুবই ইমাম আবু হানিফার হানাফি মাযহাবের উসুলের উপর উনি অনেক গুরুত্বপূর্ণ একটা বইও লিখছেন। হ্যাঁ, এই বইকে বলা হয় উসুলে বাজদবি। উসুলে কি কি বলা হয়? বাজদবি। এটা পরীক্ষা আসতে পারে যে উসুলে বাজদবি কার লেখা? ইমাম বাজদবির লেখা। হ্যাঁ, উনার বাসা যেহেতু বাজদবি নামে উনি বেশি পরিচিত। হ্যাঁ, আচ্ছা, ওনার জন্ম হচ্ছে 400 হিজরিতে। কত হিজরি? তাহলে মুতাআখিরিনের যুগটা শুরু হয়েছে 400 হিজরির পরবর্তী থেকে। হ্যাঁ, 400 হিজরির পরবর্তী থেকে যে ফকিগণ তাদেরকে কি বলা হয়? মুতাআখিরিন। আচ্ছা, আরো কিছু টার্ম আছে, যেমন আল আইম্মায়ে সালাসা। আল আইম্মায়ে সালাসা মানে কি? মুতাকাদ্দিমিন কিছু ফকিগণ আছেন। আজম আলাইহিস সালাম, ইমাম আবু হানিফা থেকে শামসুল আইম্মা হুলওয়ানি পর্যন্ত যে ফকিগণ, এনাদেরকে বলা হয় কি? মুতাকাদ্দিমিন বলা হয়। আর ইমাম বাজদবির জন্ম হচ্ছে 400 হিজরিতে। এই 400 হিজরির পরবর্তী যে ফকিগণ হানাফি মাযহাবে, এনাদেরকে বলা হয় কি? মুতাআখিরিন। বুঝছেন? আচ্ছা, আর আইম্মায়ে সালাসা আছে কে? শাফি, এটা আমরা সবাই জানি। শাফি, মালেক, হাম্বল। এটা আমি সংক্ষেপে লিখে দিলাম। হ্যাঁ, এখন যদি বলা হয় এখানে একটা শব্দ যদি বৃদ্ধি করা হয়, এই জন্য সবসময় আমি বলি এমসিকিউ প্রশ্ন সলভ করার সময় তাড়াহুড়া করা যাবে না, চিন্তা করতে হবে, দেখতে হবে। দেখেন, আইম্মায়ে সালাসা আর একটা শব্দ হচ্ছে এরকম, আইম্মাতুনাস সালাসা। আইম্মাতুনাস, দেখেন আইম্মাতুনাস সালাসা, এটা নুন বৃদ্ধি করা হয়েছে। এই আইম্মাতুনাস সালাসা দ্বারা উদ্দেশ্য কি? হ্যাঁ, আইম্মাতুনাস সালাসা এটাও ফিকা টার্মে খুবই গুরুত্বপূর্ণ ব্যবহৃত হয়। এটা হচ্ছে আমাদের আজম, মুরব্বী ইমাম মুহাম্মদ, আর কে? ইউসুফ। ওকে, এই তিনজন, শুধু একমাত্র নুন, মানে আমাদের তিন ইমাম। আর যদি শুধু বলে আইম্মায়ে সালাসা কে, তখন কি হবে? শাফি, হাম্বলি, আর হচ্ছে কি? মালিকি। আচ্ছা, এইগুলা দেখে দেখে সুন্দর করে আমরা সলভ করব। তাহলে আমরা আবার দেখি, শাইখাইন হচ্ছে কে? আজম, আর হচ্ছে কি? আবু ইউসুফ। আর হচ্ছে তারাফাইন, মোহাম্মদ হচ্ছে আজম। আর সাহিবাইন, হ্যাঁ, সাথী ভাই। মুতাকাদ্দিমিন হচ্ছে, হ্যাঁ, প্লাস না, টু, এটা টু। এবং আজম আলাইহিস সালাম থেকে, আবু হানিফা থেকে শামসুল আইম্মা হুলওয়ানি পর্যন্ত এই যুগকে বলা হয় কি? মুতাকাদ্দিমিন। আর মুতাআখির হচ্ছে বাজদবি, অর্থাৎ 400 হিজরি পরবর্তী ফকিগণ। হ্যাঁ, শামসুল আইম্মা হুলওয়ানি। হ্যাঁ, ওরে বাবা, শামসুল আইম্মা, ওনাকে বলা হয় ইমামদের সারে তাজ, শামসুল আইম্মা, বিশাল ব্যাপার। হ্যাঁ, না, শামসুল আরিফিন তো কে না, কে আল্লাহ জানে। আচ্ছা, যাই হোক, তা আমরা এখন সিরিজে যাই। দেখেন কি আসছে, তরফাইন কারা। হ্যাঁ, তাহলে কি হবে? এই অপশনগুলো দেখলে পরীক্ষা হলে কিন্তু ঘিস লেগে যাবে, ঠিক না? একটু হঠাৎ করে, এই জন্য খুব সূক্ষ্মভাবে এটা উত্তর করতে হবে। তাহলে ইমাম আজম তো থাকবে। হ্যাঁ, ইমাম আজম থাকবে, আর কে থাকবে? ইমাম মুহাম্মদ। তাহলে আমাদের ক হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমরা প্রশ্নে যাই। প্রশ্ন দেখা মাত্র সবাই অ্যান্সার করার চেষ্টা করবেন। পানি কত প্রকার? খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে কোনো ফালতু কোনো প্রশ্ন, এখানে আলতু কোনো প্রশ্ন আনা হয় নাই। হ্যাঁ, পানি কত প্রকার? দ্রুত কমেন্ট করেন, পানি কত প্রকার? 5, 6, 3, 7।
একজন লিখছে 5 প্রকার, দেখি 5 প্রকার লিখছে। আচ্ছা, পানি কত প্রকার? পানি হচ্ছে মোট 6 প্রকার। কয় প্রকার? এই দেখেন, সহজে মনে রাখবেন। একটা হচ্ছে আল মুতলাক। আল কি? মুতলাক। আমরা উপরে বড় করে লিখলাম মাউন, পানি। ঠিক আছে, পানি 1 নম্বর হচ্ছে মুতলাক। এর বিপরীত হচ্ছে মুকাইয়াদ। কি? মুকাইয়াদ। আবার লিখি হচ্ছে আল জারি। কি? আরটা কি? আর দায়েম। কি? দায়েম। 4 প্রকার হয়েছে। এটা হচ্ছে এর বিপরীত, এটা হচ্ছে এর বিপরীত। আচ্ছা, 4 প্রকার। আর পরে যে 2 প্রকার, একটা হচ্ছে আল মাশকুক। হ্যাঁ, আর 6 নম্বর হচ্ছে আল মুস্তামাল। কি? আচ্ছা, এই হচ্ছে মোট 6 প্রকার পানি। বাংলা লিখবো, এইগুলো বাংলায় আসবে না ভাই, এগুলা এর আরবিতেই আসবে। আরবি টার্মগুলো আরবিতে আসবে। ঠিক আছে, সংক্ষেপে যদি আমি এদের পরিচয় করাই দিই, সংক্ষেপে একদম, সময় তো কম। মুতলাক মানে সাধারণ পানি, তহের মুতাহের, তহের মুতাহের। আর মুকাইয়াদ হচ্ছে তহের গায়রে মুতাহের। হ্যাঁ, যেটা নিজে পবিত্র, অন্যকেও পবিত্র করতে পারে, সেটা হচ্ছে কি? মায়ে মুতলাক, বৃষ্টির পানি, নদী, খাল বিলের পানি। হ্যাঁ, আর মুকাইয়াদ হচ্ছে তহের, নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। হ্যাঁ, ফলের জুস টুস, আনারসের জুস, তরমুজের জুস। হ্যাঁ, মুকাইয়াদ মানে আবদ্ধ পানি, আবদ্ধ, কোনো কিছুতে আবদ্ধ। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে জারি। এরপর হচ্ছে কি? নদীর পানি, সমুদ্রের পানি। প্রবাহিত পানির কিছু সংজ্ঞা আছে, যেমন কোন খড়কুটা টেনে নিয়ে যায়। হ্যাঁ, প্রবাহিত স্রোত আছে, এগুলোর কি বলা হয়? অনেক বিস্তারিত আলোচনা, এগুলো আমি ক্লাসে বলবো, পেট ব্রাসের ক্লাসে আমি সুন্দর করে এটা বলবো। হ্যাঁ, এরপর হচ্ছে দায়েম। দায়েম মানে হচ্ছে আবদ্ধ। তাই মানে কি? পুকুর টুকুরে পানি, তারপরে হচ্ছে নল, বিরুন। হ্যাঁ হ্যাঁ, এইসবের পানি হচ্ছে কি? দায়েম। না, এটা হচ্ছে কোনো কিছুতে নলকূপ টলকূপ এসবের মধ্যে আবদ্ধ। আর মুকাইয়াদ মানে হচ্ছে একটা, মানে নির্দিষ্ট কোনো জুস, মানে ফল টল, ঠিক আছে, এইসবের থেকে প্রাপ্ত যে পানিটা। আচ্ছা, এরপর হচ্ছে মায়ে কি? এটা হচ্ছে মায়ে মাশকুক, মানে সন্দেহ যুক্ত পানি। হ্যাঁ, কোনো বিড়ালে বা হিংস্র প্রাণী এগুলোতে হ্যাঁ মুখ দিছে। আচ্ছা, আর এটা হচ্ছে মুস্তামাল। মুস্তামাল পানি হচ্ছে আপনি লুঙ্গি, কাপড় চোপড় এগুলো ধুইছেন, এগুলাতে না পাকি ধোয়া যাবে, কিন্তু আপনার কোনো পবিত্রতা অর্জন করা যাবে না। গোসল টোসল, ওযু টোসল এগুলা করা কি সমস্যা? টয়লেট পরিষ্কার করবেন, ওটা তো এক প্রকার না পাকি, ওটা তো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখি আমরা এখানে পানি কয় প্রকার? পানি 6 প্রকার। আমাদের শীটে অনেক সুন্দর করে দেওয়া আছে পানির প্রকারসমূহ, খুব সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই সব আছে ওইখানে। বেশি পানির সংজ্ঞা আছে, কম পানির সংজ্ঞা আছে, এবং ইমামদের মতামত সহ আছে। কি পড়লে, চড়ুই পড়লে কি হবে, বিলাই পড়লে কি হবে, সবগুলো এখানে দেওয়া আছে। এখন আমরা জাস্ট আলোচনার খাতিরে কিছু আসছে তাই বললাম। এই যে আরেকটা টার্ম, খুবই ভালো ভালো টার্ম এখানে আনা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস কতটি? আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস কতটি? হ্যাঁ, কোন নম্বর দিয়েছেন? খ। আচ্ছা, একজন বলছে খ, আর কেউ আছে? আচ্ছা, এইটা কেন আনছি? এখান থেকে পরীক্ষায় থাকবেই প্রশ্ন, নাহলে সেই পরীক্ষা হবে না। আমি বললাম সেই পরীক্ষা হবে না, এখান থেকে প্রশ্ন থাকবেই। 49 BCS এর সময় আমি এটা বলছিলাম যে এইখান থেকে প্রশ্ন থাকবেই, এবং এইখান থেকে প্রশ্ন আসছে। এইখান থেকে প্রশ্ন আসছে কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস বা 2210 কত?
2210 এইভাবে মনে মনে রাখবেন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস হাদিস কতটি? হ্যাঁ, 1660। কত? 1660। আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস কয়টি? হ্যাঁ, 2630। কত? 2630। আচ্ছা, 100% আসবে। এই জন্য এই টার্মগুলো আনা হয়েছে। কোথা থেকে পরীক্ষা আসবে সেটা আমাদের বোঝা খুব জরুরি। হ্যাঁ হ্যাঁ, দিব আমি একটু নোট করি এটা। আচ্ছা, ইনাদেরকে বলা হয় মুকসিরিনা ফিল হাদিস। মুকসিরিন মুকাসসিরিন দুইটাই বলা যায়, বাবে তাফিল থেকে বলা যায়, বাবে ইফাল থেকেও বলা যায়। ঠিক আছে। আচ্ছা, মুকসিরিন আমি বাংলা লিখতে পারি না, মুকসিরিন। ঠিক আছে। এই মুকসিরিন বলা হয় কাদেরকে? 1000, যাদের হাদিস 1000+। হ্যাঁ, এদেরকে কি বলা হয়? মুকসিরিন। আর মুতাওয়াসসিতিন, মুতাওয়াসসিতিন হচ্ছে 1000-এর কম মাইনাস। হ্যাঁ, তবে 100-র বেশি। 1000-এর কম তবে 100-র বেশি। আর আছে মুকিল্লিন। কি? হ্যাঁ, মুকিল্লিন। আসেন না, হাদিস সংগ্রহ তো সহজ না। 100-র কম মাইনাস। ওকে, তাহলে এই তিনটা টার্মই খুবই গুরুত্বপূর্ণ। তবে এইখান থেকে এই টার্ম থেকে আর কারণ সাহাবী এদের নাম আসে না, কিন্তু মুকসিরিনা ফিল হাদিস এইখান থেকে আসে। মুকসিরিনা ফিল হাদিস কতজন? মুকসিরিনা ফিল হাদিস কয়জন? এরা হচ্ছে 7 জন। কয়জন? 7 জন। আচ্ছা, তার মধ্যে এখন আমরা নোট করি। 1 নম্বর হচ্ছে আয়েশা। কত? 22-10। এরপর হচ্ছে আনাস হচ্ছে কত? কি আনাস তো ওখানে প্রশ্নে আছে, আমরা ওটা পরে লিখবো। আচ্ছা, এরপর হচ্ছে ইবনে আব্বাস। ইবনে আব্বাস কত? 1660। ইবনে আব্দুল্লাহ। ইবনে কে? আব্দুল্লাহ। ইবনে আব্দুল্লাহ কত? 2630। দেখেন, এখানে 16, এখানে 26, এখানে 60, এখানে 30, অর্ধেক। ঠিক না? ওমর ইবনে আব্দুল্লাহ। ওর বাবা, ও সরি, ইবনে আব্দুল্লাহ, ইবনে ওমর হবে। কি হবে না, আমার ভুল হয়েছে, স্লিপ অফ হ্যান্ড হয়েছে। ইবনে ওমর। আচ্ছা, এরপর আছে আবু সাইদ খুদরি। কি? মেন জনের কথা কিন্তু বাদ পড়ে গেছে। আচ্ছা, আবু হুরায়রা। আচ্ছা, আবু হুরায়রা কত হাদিস? 53-74। আচ্ছা, তাহলে এই হচ্ছে মুকসিরিনা ফিল হাদিস। আর কেউ আছে? আবু হুরায়রা, আনাস, জাবির বিন আব্দুল্লাহ। জাবির হচ্ছে 1540। আর আনাস হচ্ছে, আনাসেরটা তো আমাদের ওইখানে আছে 2286। 2200 কত? আচ্ছা, তাহলে আমি এটা সবার আগে আবু হুরায়রা। হ্যাঁ, ভুল হয়েছে, আপনার সব আবু হুরায়রার নাম দেই নাই, আপনার খারাপ লাগছে, বিষয়টা আমরাও খেয়াল করছি। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এইগুলো আপনারা বিভিন্ন বইয়ে, বিভিন্ন শিটে এগুলো পাবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝাই দিচ্ছি এখান থেকে প্রশ্ন হবে। হ্যাঁ, বন্দুকের গুলি মিস হবে,
এখান থেকে প্রশ্ন মিস হবে না ভাই, হবে না, এখান থেকে প্রশ্ন হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে উত্তর কোনটা? অনেকেই প্রশ্ন সঠিক উত্তর দিছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আবু হুরায়রা হচ্ছে 5374। আচ্ছা, পরে নেক্সট প্রশ্ন, কালেমা কত প্রকার? হ্যাঁ, নাহুর কালেমা। আচ্ছা, নাহুর কালেমা আপনার পরীক্ষা হলে হচ্ছে কালেমা, ওই যে মুজমাল, হ্যাঁ, ওইগুলা জিজ্ঞাসা করবো পরীক্ষা। হ্যাঁ, আচ্ছা, কালেমা কত প্রকার? একজন লিখছে 5 প্রকার। হ্যাঁ, না, আচ্ছা, সবাই দ্রুত লেখেন কালেমা কত কত প্রকার। আমাদের টাইম চলে যাচ্ছে, আর সামনে খুব মজার মজার প্রশ্ন আছে। আচ্ছা, কালেমার আর একটা নাম আছে। হ্যাঁ, আচ্ছা, দেখেন, 1 নম্বর হচ্ছে লফজ। কি এটা তো আমরা পড়েছি, পড়েছি না? লফজের 1 নম্বর মুহমাল। হ্যাঁ, লফজ হচ্ছে 2 প্রকার, আর এটা কি মুহমাল, আমরা এটা জানি, তাই না? লফজের আর এক নাম কি? মাউজু। কিন্তু মাউজুর আর এক নাম কি কিনা? লফজ না, বুঝছেন? ক্লিয়ার? লফজকে মৌজু বলা যায়, কিন্তু মৌজুকে লফজ। আচ্ছা, মুহমাল যার কোনো অর্থ নাই, ভাতের অর্থ হচ্ছে টাতের অর্থ নাই, এই মৌজু হচ্ছে কি? মৌজু হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? মুফিদ, গায়রে মুফিদ। আমি পড়াইছিলাম না এটা? ভুলে সব হয়ে গেছে। তাই? আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে নাহুতে আমি ক্লাস নেবো, সমস্যা নেই। তাহলে আমরা যেহেতু মাউজের প্রকারই পড়াইছি কালেমা সরাসরি, সমস্যা নেই, কারণ শুধু সরফে ছিলাম তো, যে নাহুর টার্মে আমি যাই নাই। তাহলে এইটাই আর একটা প্রকার কি? কালেমা। কালেমা হচ্ছে, হ্যাঁ, কালেমা হচ্ছে তিন প্রকার। কি? এসএম, ফেল, হরফ। আমরা সবাই জানি এটা, এটার বিস্তারিত গেলাম না, শুধু এইটুকু আমরা জানিয়ে রাখি যে কালেমা 3 প্রকার। কি কি? এসএম, ফেল, হরফ। লা তাকুম, লা তাকুম কি 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 ধরনের বাক্য? হ্যাঁ, বলেন সবাই। লা তাকুম হবে, এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, লা তুকাদ্দিমু হয়, কোনো সমস্যা নাই। লা তুকাদ্দিমু হয় বাবে তাফাউল থেকে। হ্যাঁ, কি হবে এটা? আমরা জানি জুমলা 2 প্রকার। কয় প্রকার? কি কি? ইসমিয়া, খবরিয়া। হ্যাঁ, আয় হায়, কি অবস্থা! জুমলা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে খবরিয়া। জুমলার একটা হচ্ছে কালাম, খবরিয়া। আচ্ছা, খবরিয়া। আর একটা হচ্ছে কি? ইনশাইয়া। বুঝছেন? এই খবরিয়া আবার 2 প্রকার। কি? ইসমিয়া, ফেলিয়া। ওকে। আর ইনশাইয়া হচ্ছে কয় প্রকার? 10 প্রকার। আমর নাহি, ইস্তেফহাম, তামান্নি, তারাজ্জি, ওয়াকদুনেদা, আরজ, কসম, তাআজ্জুব। আমার ক্লাসে এগুলো পড়াইছি নাকি? নাহুর ক্লাসে পড়াবানি ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ইনশাইয়া একটা প্রকার আছে নাহি। কি? আমর নাহি, যাকে, যে বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা যায় না। তাহলে আমরা এই প্রকারগুলো যদি আমাদের জানা থাকে সুন্দর করে, তাহলে এটা বলা সহজ।
তাহলে আমরা বলতে পারি হ্যাঁ, এটা তো আসে, আমি পড়াবো নাহুতে সুন্দর করে, প্রত্যেকটা প্রকার এত সুন্দর করে পড়াবো। লা তুকাদ্দিম, তাহলে এটা নাহি, কি কি হবে, এটা ইস্তেফহাম হবে। একজন লিখছে এটা হচ্ছে নফি, কি এটা কি হবে, নফি হবে, এটা নাহি কি হবে, নাহি হবে। আচ্ছা, প্রতিদিন আরবি ক্লাস চাই, সম্ভব না, পেড বেসে চলে আসেন, তাহলে ইনশাল্লাহ দেখা হবে। যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি, দ্রুত? 7টি। ইমান তো দুর্বল। 13 প্রকার জুমলায় ইনশাইয়া, হ্যাঁ আপনার সাথে আমি একমত, কারণ 13 প্রকার ব্যবহৃত হয় না, আপনি 10 প্রকারই ভালো করে শেখেন। হ্যাঁ, 10 প্রকারটাই ভালো করে শেখেন ভাই। আচ্ছা আচ্ছা, দিলওয়ার হুসাইন লিখছেন 4 নম্বর। হ্যাঁ, 4টা। জাকাত ফরজ হওয়ার শর্ত 4টা। জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টা রে? 7টা। কয়টা? 7টা। 7টি। সংক্ষেপে আলোচনা করি। 1 নম্বর হচ্ছে স্বাধীন। স্বাধীন। 2 নম্বর হচ্ছে কি? মুসলিম। এটা লিখতাম না, এটার মধ্যে অনেক কিছু শেখার আছে। মুসলিম। 2 নম্বর হচ্ছে কি? মুকিম হওয়া। আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর হচ্ছে নেশাব, পরিমাণ। নেশাব কি? মালিক নেশাব। এই তো ভালো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে পরিপূর্ণ। কি? আরে না, পরিপূর্ণ নেশাব। পরিপূর্ণ কি? একটা হচ্ছে নেশাব, একটা হচ্ছে নেশাব কি হওয়া? পরিপূর্ণ হওয়া। আচ্ছা, নেশাবের মালিক হওয়া, সরি মালিক। পরিপূর্ণ নেশাবের মালিক হওয়া। আচ্ছা, এরপর হচ্ছে হাওল। হাওলের মান তো আমরা জানি, এক বছর পরিপূর্ণ। প্রয়োজনের অতিরিক্ত হওয়া। অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত হওয়া। আর লাস্টে হচ্ছে বৃদ্ধি প্রাপ্ত হওয়া। কি কি কি? এক কথায় বর্ধনশীল। কি? 1 2 3 4 5 6 7। এখন নেশাব কি? নেশাব হচ্ছে যে 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, ওই তলা না, 86 দশমিক অথবা 87 স্বর্ণ। স্বর্ণ হচ্ছে 87.48 গ্রাম। হ্যাঁ, 87 কত? আর রৌপ্য হচ্ছে 612.38 গ্রাম। বুঝছেন? হ্যাঁ, 85%। কোন জায়গায় পড়ছেন? আচ্ছা, এখন আপনার কাছে যদি নগদ টাকা থাকে, নগদ টাকা, সেটা রৌপ্যের নেশাব অনুযায়ী ধরা হবে। হ্যাঁ, রৌপ্যের নেশাব অনুযায়ী ধরা হবে, স্বর্ণ না। ধরেন এখন এই যে 87.48 গ্রাম স্বর্ণের দাম কত এখন? 7.5 ভরি। তাহলে কি 15 18 লাখ? হ্যাঁ, প্রায় 17-18 লাখ টাকা। 17-18 লাখ টাকা না হলে আমরা কিসের ব্যবহৃত? আবু হানিফার মাযহাবে কোনো ব্যবহৃত নাই, ব্যবহৃত স্বর্ণের উপরে ই দেওয়া লাগবে, যাকাত দেওয়া লাগবে। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, স্ত্রীর স্বর্ণ, স্ত্রীর, আপনার স্বর্ণ কার? আমার, আপনার। স্ত্রী দেবে। হ্যাঁ হ্যাঁ, এটাই। স্বর্ণ রাখছো কেন?
তাহলে স্ত্রীর স্বর্ণ আর আমার স্বর্ণ মিলাই কিন্তু নেশাব হিসাব করা হবে না, এখন স্যার স্ত্রীর স্বর্ণ আলাদা। বাঙালি হিসাব করে কি স্যার জানেন? সবাই স্বর্ণের হিসাব করে। এখন যাকাত দিবে খালি স্বর্ণের হিসাব এক ভরি দুই ভরি থাকলে তো আর যাকাত হয় না। হুম? এক ভরি দুই ভরি থাকলে তো আর যাকাত হবে না। না, মিস্ত্রি যদি এক ভরি স্বর্ণের নেশাব আলাদা, নগদ টাকার হিসাবে হবে রূপার নেশাব। এখন স্যার স্বর্ণ আছে, রূপো আছে, দুটোই আছে। তাহলে তো যাকাত খরচ। আচ্ছা, এই দেখেন, তারপর হচ্ছে পুরা নাই। এক বছর অতিবাহিত হওয়া। হ্যাঁ, আপনার মাল 1 বছর অতিবাহিত হওয়া, অথবা বছরের শুরু থেকে পরিপূর্ণ থাকা, শেষে পরিপূর্ণ থাকা, মাঝখানে এলোমেলো হলে সমস্যা। সমাজের মানুষের রমজানে আদায় করে, কিন্তু তার তো দেখা যায় যে অন্য সময় হয় না। খুবই খারাপ। এখন এই হাওলটা শর্ত নয় দুটা জিনিসে, কয়টা জিনিসে? একটা হচ্ছে কৃষিজ, কি আপনার ফসলাদি, ওসর, হ্যাঁ, এগুলো অবশ্য আর একটা হচ্ছে খনিজ। হ্যাঁ, এই দুটাতে এই হাওলটা শর্ত নয়, 1 বছর পরিপূর্ণ হওয়া শর্ত নয়। যখন ফসল তুলবে তখনই দিবে, 10 ভাগের 1 ভাগ দিয়ে দেবে। আর খনিজ সম্পদ 5 ভাগের 1 ভাগ দিয়ে দেবে। 1/5 সরকারের দিবে, আর বাকি 4 অংশ কার? নিজে মালিকে ভোগ করবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর বর্ধনশীল হওয়া, স্বর্ণ কি বর্ধনশীল? আপনি আজকে 7 ভরি রেখে দিলেন, 1 বছর পরে কি? স্বর্ণ তো 7 ভরিই থাকবে, কিন্তু টাকা তো হ্যাঁ, এটা টাকা বাড়বে, ঠিক আছে। আজ থেকে 7-8 বছর আগে যারা স্বর্ণ কিনে রাখছে তারা এখন কি কোটিপতি। আচ্ছা, তো স্বর্ণটাও কি বর্ধনশীল? হ্যাঁ, ঠিক তদ্রুপভাবে পশু, ভেড়া, দুম্বা, উট, মহিষ, গরু, এগুলা কি বর্ধনশীল? ব্যবসায়িক পণ্য, এগুলা কি কমে গেলে আপনার, যদি কমে যায় এটা আপনার, আর বাড়লে কার? ইসলামের, ঠিক আছে। আচ্ছা, তাহলে জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি আমরা দেখলাম? 7টি। যারা চারটি দিচ্ছেন এরা ঘুম থেকে জাগেন, এখনো পড়াশোনা করেন। হাওল কাকে বলে? 365 দিন। হ্যাঁ, চন্দ্র মাস। কি মাস? 354 দিন। গুড জব। 354 দিন এরকমই থাকবে প্রশ্ন। তখন 365 দিনও হতে পারে, 365 দিন 16 বছরও হতে পারে। হ্যাঁ, কিন্তু এগুলো হবে না। কোনটা হবে? 354 দিন, চন্দ্র বছর। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখেন, বালেগ হওয়ার বয়স কত? হ্যাঁ, মনে হচ্ছে সহজ প্রশ্ন, তাই না? মনে হচ্ছে সহজ, তাই না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান সময়ের জন্য। হ্যাঁ, বর্তমান সময়ে স্যার অনেক আগেই হয়ে যায়। এখন একজন দিছে এ নাম্বার 15 থেকে 17, একজন দিছে 15, আর একজন দিছে ঘ নম্বর 16 থেকে 18। দেখছেন? আমি তো অনেক আগেই ভালো হয়ে গেছি, এখানে একটা বয়স নেই। দেখছেন অবস্থা? হ্যাঁ, হ্যাঁ, জাকাতের খাত হচ্ছে 8টি। তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে গ নম্বর। কি? এটা হচ্ছে জুমহুরের মতে। এটা কি? জুমহুর। আর এইটা হচ্ছে বাজ। এটা কি? ইমাম বাজ। হ্যাঁ, বাজ মানে কারো মতে। ইমাম বাজ। জুমহুর হচ্ছে একটা, আরেকটা কি? তাহলে 15 সংখ্যা থাকলে 15 দিবেন, আর 15-18 একসাথে থাকবে না। হ্যাঁ, অথবা এরকম থাকতে পারে 15-17, 18-15, 15-18 এরকম থাকবে। হ্যাঁ, তবে অপশনগুলো এরকমই দেওয়ার সম্ভাবনা বেশি। এরকম দিলে ভুল করবেন। হ্যাঁ, 18-15 উপরে দেওয়া আছে, 15-18 ওটা তো উল্টো ভাবে দেওয়া আছে। ও দুইবার দেওয়া রয়েছে না? আচ্ছা, সরি, তাহলে এটা ভুল হয়েছে আমার দেওয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে মৃত ব্যক্তির ওসিয়াত পূরণের শর্ত কি? দ্রুত। আচ্ছা, আমরা একটু নোট দেখে আসি। হ্যাঁ, নোট দেখে আসি। মৃত ব্যক্তি, এই সেম প্রশ্ন আমি 49 BCS এর সময় বলছিলাম যে এখান থেকে প্রশ্ন থাকবেই। প্রশ্ন ছিল। হ্যাঁ, এই যে স্পেশাল BCS গেল না,
বলছিলাম যে এখান থেকে প্রশ্ন থাকবে, ছিল। আচ্ছা, এখানে হচ্ছে একটা হচ্ছে ওসিয়াত, একটা কি ওসিয়াত, একটা হচ্ছে ঋণ, একটা কি ঋণ। দুটা কিন্তু দুই জিনিস। ওসিয়াত পাবে হচ্ছে জাবিল ফুরুজের বাইরে কারা? এই কই মাদ্রাসা মসজিদ কই? জাবিল ফুরুজের কে বাহিরে। ওসিয়াত কিন্তু ধরেন আমি বাবা, আমি ওসিয়াত করে গেলাম যে আমার বড় ছেলেটা গরিব, ওরে আমার ওই ব্যাংকের সমুদায় টাকা দিয়ে দিস, বুঝছেন? আমার ব্যাংকে যে 10 লাখ টাকা আছে ওরে দিয়ে দিস, ওসিয়াত করে গেলাম। হ্যাঁ, এটা এটা শরিয়াতেই হবে না, এটা মানে জাবিল ফুরুজ যারা যারা অংশীদার এরা এটার মধ্যে অন্তর্ভুক্ত হবেই না। ধরেন বলল কি যে আমি মারা যাচ্ছি, আমার বড় মেয়েটা স্বামী নাই, তো তোরা ই করিস। সবাই মেনে নিলে তো সমস্যা নেই, নো নো নো, তা তো হবে না, না। ওসিয়াত জাবিল ফুরুজরা পাবেই না। জাবিল ফুরুজ যারা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই ট্রিকি প্রশ্নগুলোই আসবে। যারা যাদের অংশ কোরআনে বর্ণিত আছে এরা ওসিয়াতের অংশধারী হবেই না। এখন বললে গেলেও মৃত ব্যক্তি, হ্যাঁ, মৃত ব্যক্তি হুম, হুম। বললেও হবে না। হবে না, এটাই তো ওসিয়াত তো মৃত ব্যক্তি করবে, ওসিয়াত আমি করবো নাকি? আচ্ছা, তাহলে ওসিয়াত করবে হচ্ছে মৃত ব্যক্তি মারা যাওয়ার সময়। ওসিয়াত হবে হচ্ছে বাইরের ক্ষেত্রে, যে আমাদের বাসায় একটা ছেলে কাজ করে, তো তোমাদের তো অনেক সম্পত্তি আল্লাহ তাআলা দিছে, আমার ওই জমিটা ওরে দিয়ে দিও, অথবা মাদ্রাসায় এটা দিয়ে দিও, মাদ্রাসায় আমার এই দিয়ে দিও। এখন যদি ওসিয়াতটা 1/3 হয়, কয় অংশ? অনেক সময় সন্তান দেখাশোনা না করার কারণে 14 গোষ্ঠী সব লিখে দিয়ে দিচ্ছে। লিখে দিলি সেটা তার, কারণ না মারা গেলে তো হবে না, কারণ 1/3 অংশ তো করতে হবে। না, লিখে দিলে হয়ে যাবে। লিখে দিলে হবে। সে তো না মারা যায় পর্যন্ত তার তো অংশই হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওসিয়াত হচ্ছে 1/3 প্রথম শর্ত হচ্ছে জাবিল ফুরুজের মধ্যে কেউ হইতে পারবে না। দ্বিতীয় হচ্ছে যে সে যদি বলে যে আমার সব সম্পত্তি দিয়ে দিব অমকে, যাবে না। সর্বোচ্চ কতটুকু পাবে? 1/3। আর ঋণ সব মাল, সব কি, যদি তার সব মালের 2 অংশ দিয়ে ঋণ পরিশোধ হয়ে গেছে, ওকে ফাইন, আর 1 অংশ জাবিল ফুরুজ পাবে। সব মাল দিয়েও ঋণ থাকতেছে, তাও দিয়ে দিত সব মাল। ঋণ খুব খারাপ জিনিস। হ্যাঁ, এই যে নালবর্তা, দিরহামের কারণেও দেখা যায় জানাজা পড়ে না। হ্যাঁ, ওর বাবা খুবই খারাপ জিনিস। আমি এমনও দেখছি বাংলাদেশে যে সম্পত্তি ভাগাভাগি হওয়ার আগে বাবার জানাজাই হয় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে জাবিল ফুরুজ ওসিয়াতের অংশীদার হবে না। হ্যাঁ, তাহলে ওসিয়াত পূরণের শর্ত কি? 1/3 সম্পদ দিতে হবে। 1/3 সম্পদের 1/3। ঠিক আছে। আচ্ছা, এখন বলবেন স্যার আমাদের তো ফিকায় এই ফারায়েজ তো নাই, আপনাদের সূরা নিসা আছে না? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, এখানে তো সব কথা আছে। হ্যাঁ, এইখান থেকে ভালো করে পড়বেন, আসবেই প্রশ্ন এখান থেকে আসবেই। কালালা কাকে বলে, মেয়ে কতটুকু পাবে, ছেলে কতটুকু, আসবেই প্রশ্ন। এই জন্য আমি এখান থেকে একটা প্রশ্ন আমি আনছি। হ্যাঁ, ওখান থেকে প্রশ্ন না হলে প্রশ্নই হবে না, সূরা নিসা থেকে প্রশ্নই হবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে রাবিদের অবস্থা কয়টি? রাবিদের অবস্থা আমি পড়াইছেন কি এটা? ওই যে 7টা পড়াইছেন এই যাকাত না, প্রথমে রাবিদের অবস্থা কয়টি? রাবিদের অবস্থা 4টি। কয়টি? আরে এটাও জানেন, এটা তো সহজ তো। এটা হচ্ছে আদালত, আদালত, জব্ত, সবাই জানে এটা। হ্যাঁ, এটা সিদক, আর এটা হচ্ছে সিকা। সিকা, আদালত, জব্ত, সিদক, সিকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদালত, জব, সিদ, সিকা। ঠিক আছে। সিদ মানে সততা। সেখানে ভারী হওয়া। আচ্ছা, কি স্যার লিখছে?
সিকা সিকা সিকাতুন বিশ্বস্ততা। আচ্ছা আচ্ছা, রাবিদের অবস্থা তাহলে কয়টা? 4টা। ভুল হবে, প্রশ্ন হবে, এখান থেকে প্রশ্ন হবে। আল মুসলিমুন কোন ধরনের জমা? জমা মুজাক্কার সালেম। গুড জব, ভালো। তাহলে জমা দুই প্রকার। কয় প্রকার? হ্যাঁ, জমায় তাকসির, জমায় সালেম। মুকাসসার আর কি? সালেম। আচ্ছা, হ্যাঁ, একটা হচ্ছে ভাঙা, যার ভাঙা যায়, ওয়াহেদের ওজন ঠিক থাকে না, যার ওয়াহেদের ওজন ঠিক থাকে না, থাকে না, তাকে মুকাসসার বলা হয়, ভাঙা। হ্যাঁ, যেমন কলামুনের জমা কি? আকলাম, আকলামুন। হ্যাঁ, রজুলুন, রিজালুন। আচ্ছা, এক বছর ঠিকই হতে পারে। তাহলে আমরা এটা আর দেখলাম না। আল মুসলিমুন কোন ধরনের জমা? জমা নাকি মুয়ান্নাস সালেম? জমা মুজাক্কার সালে সালেম। রাবির সহিহ শর্ত এগুলো। আচ্ছা, আহওয়ালুর রুয়াত এটাই। হ্যাঁ, রাবি সহিহ শর্ত এটা, এবং আহওয়ালুর রুয়াত এটাই। আচ্ছা, এরপর হচ্ছে ইস্তেগফার কোন 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 বাবের? আচ্ছা, ইস্তেগফারুন সেদিন আমার ক্লাস করছেন না? এটা তো পড়াইছিলাম। বাপ বাপ পড়াইনি আমি? না, পড়াইনি না? বাপ পয়সার মধ্যে বাবার খাসিয়ত মাসিয়ত একবার পরে হ্যাঁ, পড়াবো ইনশাল্লাহ। আগামী দিনে হইলেও একটু বাপ বাপ করে দিন কালকে সময় হবে না, কালকে তারেক বিন জিয়াদ পড়াবো। হ্যাঁ, ইনশাল্লাহ। তারিখ নিয়ে প্রভাষক কিনা সব প্রভাষকে। আচ্ছা, তাহলে এটা কি বাবে তাফিল, ইস্তেফাল নাকি মুফালা নাকি? ইস্তেফাল। এর মাদ্দা কি? হ্যাঁ, গয়েন ফা গফারা। এর মাজদার কি? হ্যাঁ, এই গুফরান। এই আল ইস্তেগফারের মাজদার কি? হ্যাঁ, কি? আল মাগ। আমি বলেছিলাম, আমি বলছিলাম যে মাজদার থেকে মূল মাদ্দা বের করার একটা নিয়ম, অতিরিক্ত অক্ষর কথা বলছিলাম। আছে মনে মনে? কি কি অতিরিক্ত অক্ষর কয়টি? আলিফ লাম আছে, পরে মিম আছে, শব্দের শেষে বলতে আছে অতিরিক্ত হচ্ছে অতিরিক্ত অক্ষর 8টি। কয়টি? এই অতিরিক্ত অক্ষরগুলা এখান থেকে ফেলে দিতে হবে। স্যার ইস্তেগফারের মাসদার কি আল মাগফিরা মূল মাদ্দায়, মূল মাদ্দায় মাসদার কি ইস্তেগফার না, ওটা তো বাবে ইস্তিগফার, আল ইস্তিগফার। হ্যাঁ, ওটা তো মাদ্দার আছে, কিন্তু এর মূলে আমার কাছে মূলে। হ্যাঁ, তাহলে অতিরিক্ত অক্ষর কি কি? আল-ইয়াউমা তানসাহু কি? আলিফ লাম ইয়া ওয়া মিম। আইয়ামা তামসাহু কামা নাসিতু লিকা হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হচ্ছে 8টা। তো আমরা এখান থেকে আলিফ লাম বাদ দিব, আলিফ লাম আমরা বাদ দিব। মিম তো আছে, তাই না? মিম বাদ দিব। তা আছে, তা বাদ দিব। র আছে মধ্যে নাই, ফা আছে নাই, গয়েন আছে নাই, তাহলে থাকলো কি? গয়েন ফা র। হ্যাঁ, আচ্ছা, আসলে আয়সামরি লিখছেন, স্যার বই ছাড়া গোছানো পড়া যায় না। আমাদের শিটগুলা দেখেন, পেট বেসে আসেন, তারপর হচ্ছে কমেন্ট করবেন। হ্যাঁ, শিটগুলা দেখেন, পেট বেসে আসেন, তারপরে কমেন্ট করবেন। আমি তো শিট থেকে পড়াচ্ছি না, এই জাস্ট কটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, যাতে করে যদিও আমার পেট বেসে না আসেন অসুবিধা নেই, এই টপিকগুলো দেখেন। হ্যাঁ, এই টপিকগুলো দেখেন, তারপরে এখান থেকে প্রশ্ন আসবে। লাম্মা সাধারণত কোন কাজ করে? নসব, জর, জজম নাকি রফা? জজম। লাম্মা লামে আমল লাই নাহি, আমরা জানি। আচ্ছা, মুজারের কত সিগাকে দেয়, জজম দেয়? হ্যাঁ, মুজারের মুফরাদে কয় সিগা? সব ভুলে ডাল, তাই না? দুঃখজনক, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। 5টায় স্যার, হ্যাঁ, 5টায়। মুজারের মুফরাদ কয়টা? 5টা।
এফালু তাফালু, তাফালু আফালু না না ফালু, ভুলে গেলে কি হবে? আমি বলছিলাম যে সবসময় বক বক করতে, তাই তো অসুবিধা, তো সবসময় রাখতে হবে ট্রেনিতে, আবাসিকরা রাখি দিতে হবে। তাহলে এটা লাম্বা সাধারণত কি কোন কাজ করে? জজম দেয়। ক্লাস কোথায় স্যার? হ্যাঁ, আচ্ছা, এটাই আমাদের প্রশ্ন শেষ। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম এবং শিখলাম, টপিকগুলোর সাথে পরিচিত হলাম। এখন আপনাদের কাজ হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ টপিক দেখে দেখে পড়া, অথবা এমন কোনো কারো আন্ডারে থাকা যার কাছে থাকলে পড়াশোনা হয়, ভালোটা প্রস্তুতি পাওয়া যায়, তাই না? আর ঘুরে বেড়ানো, আড্ডা দেওয়া, এগুলো বাদ দেন। হুম, কোনায় স্যার, একেবারে কোনায়। ও, এগুলো তো পারি আগের থেকে। আচ্ছা, তাহলে এ হচ্ছে আমাদের আলোচনা। আজকে আরো চাইছিলাম যে আরো কিছু সময় আপনাদের সাথে থাকবো, কিন্তু রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, সবারই বাড়ি যাওয়া লাগবে। হ্যাঁ, এদিকে বৃষ্টি হয়েছে বাইরে, অনেকের বাড়ি হচ্ছে অনেক দূরে, বাড়ি যাওয়া লাগবে। যাই হোক, আপনারা ভালো করে পড়াশোনা করেন। যেহেতু দীর্ঘ 3 বছর নিবন্ধনে সার্কুলার নেই, দ্রুত সার্কুলার দিয়ে দ্রুত পরীক্ষা নিয়ে নেবে, কারণ 3টা বছর সার্কুলার নেই। এখন সবাই শিক্ষক সংকটের মধ্যে আছে, সব ইনস্টিটিউশন সবগুলাই। বিশেষ করে এই প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের যে নিয়োগ, ভাইস প্রিন্সিপালগুলো প্রিন্সিপাল হয়ে যাবে, আর কিছু লেকচারারগুলো সব ভাইস প্রিন্সিপাল হবে, পদগুলো একেবারেই খালি হয়ে যাবে। ঠিক আছে, স্যার এখন এই প্রমোশন থেকে ভাইস প্রিন্সিপাল কত বছর? এই যে আরবি প্রভাষকের কমপক্ষে 8 থেকে 12 বছর করতে হয়। 8 বছর আপনি সহকারী। আচ্ছা, তো এখন দেখবেন যে অনেকগুলো পদ ফাঁকা হয়ে গেছে, এখন আরো হাহাকার অবস্থা। সার্কুলার তো দিয়ে দেবে, কিন্তু আসলে অনেকগুলা সাবজেক্ট, তো 116টা সাবজেক্ট, সব সিলেবাস তৈরি করা বেশ ঝামেলা। হ্যাঁ, সময় নষ্ট করেন না, চেষ্টা করেন কোরবানির আগেই সাবজেক্টিভে ভালো একটা প্রস্তুতি নেবেন। এই জন্যে ভালো একটা শিক্ষকের আন্ডারে থাকেন, ভালো প্রস্তুতি নেন। হ্যাঁ, পিডিএফ তো অবশ্যই পাওয়া যাবে, একদম হ্যান্ড নোট, ইনশাল্লাহ। আমি আশা করি যে আমাদের পিডিএফটা বাজারের অন্য জায়গা থেকে ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি তো সব পিডিএফ খুলে দেখার সামর্থ্য আমার হয় না, দেখিও না, কিন্তু যতটুকু বুঝি জানি তাতে খারাপ না। হ্যাঁ, আপনারা আসেন, দেখেন, ভর্তি হন, থাকেন, ইনশাল্লাহ কমিটমেন্ট দিচ্ছি আপনাদের ভালো কিছু হবে। 18তম যারা ছিল তাদেরও বলছিলাম, তারাও অনেক ভালো জায়গায় গেছেন, সবাই শিক্ষক হয়েছেন, আপনারাও হবেন ইনশাল্লাহ। এমএসটি ফেরদাউসি, হ্যাঁ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া করেন, আবার দেখা হবে কোনো একটা লাইভে। হ্যাঁ, স্যার আগামীকাল একটু স্যার স্যার একটু কোনো সময় একটু সুযোগ করে অদমদের একটুখানি স্যার বাপ সুন্দর, ঈদের আগে তারা আসবেন না, বুঝছেন স্যার? একটু বাপ আর রাজদানটা একটু হালকা সময় পাবেন। কালকে আপনাদের এই তারাবির জিয়াদের ক্লাসের পরে শেষ করে তারপর আপনাদের বাবা শান্তি ওই সময় তো ক্লাস নাই, ওই 12টা থেকে বিকাল। আসসালামু আলাইকুম। আসসালাম মিয়া। ওয়াও স্যার, কি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার। এই ক্লাস কেমন লাগলো একটু বলেন তো? খুব সুন্দর, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ স্যার গুড। আর গিলমান স্যার তো হিরো, একবারে ঠিক আছে না? স্যার একবার খুব এই ক্লাস কেমন লাগলো একটু বলেন তো সবাই। এই কেমন লাগলো ক্লাস, কেমন লাগলো একটু বলেন। এতক্ষণ যারা ক্লাস করলেন স্যারের ধৈর্য সহকারে, যেহেতু আমাদের আরবি ক্লাস, আরবিক ক্লাস করলে এমনও ভালো লাগে, তাই না? আরবি প্রতিটা ওয়ার্ডেও কিন্তু
সব আছে, তবে আবার দুষ্ট ওয়ার্ডের সব নাই কিন্তু, মনে করে না, ঠিক আছে না? মানুষ মনে করে আগে ছোটবেলায় কি করতো, আরবির যা কিছু লেখা পাইলে ওই হাল্লা পানিতে ফেলাই দে, পানিতে ফেলাই দে। এখন ওই মানে আরবি ভাষাটাকে আমরা খুব রেসপেক্ট করতাম। আসল কথা হলো আরবি আর না, ওখানে তো দুষ্ট কথাও লেখা থাকতে পারে, ঠিক আছে না? ওটার পানিতে ফেলাই তো আর লাভ নাই, ঠিক আছে? আরবি আমাদের যে কোরআনের ভাষা অনেক আসলে যে যাই বলুক, আমি এমন আছে গ্রামে অনেক মসজিদে নামাজ পড়তে গেলো, মানে নামাজ পড়ে কাতকা মাতিস সালা এরকম শুনছি অনেক। তো এখন আগে যে অনলাইন কিন্তু সিস্টেমটা আমাদের মানে অনেক ভালো, মানে আগে কিন্তু হুজুরা শুক্রবার দিন মসজিদে ওই যা কইতো আমরা খেলে হয় করতাম। হ্যাঁ, 12 সান্তের খুতবাটা বই নিয়ে উঠতো, ওই যা কইতো খুতবা শুনতাম আর ঘুমাইতাম মসজিদে বসে। কিন্তু এখন কিন্তু মানে ইমাম সাহেবরা পড়াশোনা করা লাগে, মানে বিভিন্ন পড়াশোনা করে ওই বিষয়ে যাই না তো আবার কিছু বলা লাগে। এছাড়া কিন্তু সহজ না কোনো কিছু বলার, যে কোরবানি সম্পর্কে সে কথা বলবে সবকিছু জেনে শুনে তারপর কোরবানি সম্পর্কে বলতে হবে, তাই না? যে কোনো কিছু সম্পর্কে বলতে হলে তার অনেক জানা লাগবে। এখন তা অনেক ইসলাম অনেক দূর এগিয়ে যাচ্ছে, এগুলো দরকার আছে। আমাদের প্রযুক্তি যত উন্নত হবে প্রত্যেকটা ধর্মই কি উন্নত হবে। কেমন লাগছে সবাই বলছে আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগছে। আর কার কার ভালো লাগছে বলেন? কার কার ভালো লাগছে ক্লাসটা? শোনেন, অ্যারাবিক একটা ভালো সাবজেক্ট, এরকম আমাদের প্রত্যেকটা সাবজেক্ট আপনি মনে করেন আজকে তো শুধু অ্যারাবিকটা আমরা আজকে উদ্বোধন করলাম গিলমান স্যারে দিয়ে, এবার ধারাবাহিকভাবে আগামীকাল হবে, এবার প্রতিদিন কিন্তু একটা একটা সাবজেক্ট আমরা উন্মুক্ত করবো। তাই সহজ কথা, আপনার চাকরি পাওয়া সহজ কথা, আপনি সাবজেক্টিভে ভালো করা মানে আপনার চাকরি কি কনফার্ম হয়ে যায়, এটা নিশ্চিত। আপনারা কিন্তু বুঝেন আমাদের বাঙালি কি জানেন, সবাই এটা বুদ্ধি দেয়, এই তুই কিসে পড়ছে, আমার মাইয়া অনার্স মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞানে করছে। এই অনার্স রাষ্ট্রবিজ্ঞানে পড়ার পরে মাস্টার্স কোর্স করার জন্য আর এক বিভাগে পাঠায়। তুমি চিন্তা করতে পারো, আমি একবার খুলনা গেলাম, খুলনা বিএল কলেজের আমাদের ওখানে যে শাখাটায় এক মেয়ে আসছেন, কি তোমার বাড়ি কই? কয় স্যার আমার বাড়ি রংপুর। এনে আসছো কেন রংপুর থেকে? কয় স্যার মাস্টার্স এনে পাইছে এই জন্য এখানে চলেছে। কি মাস্টার্স করার জন্য কি এক বিভাগ থেকে আরেক বিভাগে যায়? বরিশালে দেখবো অনেক আছে ছেলেমেয়েরা যারা মাস্টার্স করার জন্য অন্য জায়গা থেকে এসে হাজির। কোথায়? আর ভাই কেন ভাই তোমার মাস্টার সার্টিফিকেট কোন কাজে লাগে? বরঞ্চ ওখানে অনার্স কমপ্লিট করার পর যদি সে 1 বছর যদি সে আইসিটি কোর্স করতো, সে যদি শারীরিক শিক্ষা কোর্স করা থাকো, তথ্য বিজ্ঞান গ্রন্থাগার ওইটার উপরে থাকতো, চারু কারিকুলার উপর 100 মার্কের কোর্স করা থাকতো, ও 100% একটা নিবন্ধনে চাকরি পেয়ে যেত প্রচুর পরিমাণে। ওখানে ফাইট নেই কোনো, অথচ তুমি দেখো অন্যান্য যে কোনো ফাইট থাকে। তাহলে এই জিনিসগুলো কোর্সগুলো তোমরা কেন করো না? মাস্টার্স করো তোমরা হলে ভং সাবজেক্টে। স্যার ভেরি গুড, বলছে ওকে গুড। তা আমাদের আজান দিয়ে ফেলছে, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এতক্ষণ আমাদের এই যে নিবন্ধন সাবজেক্টিভে যারা ভর্তি হবেন, আমি বলি যারা অনলাইনে নিবন্ধন সাবজেক্টিভে যারা ভর্তি হবেন, এটা অনলাইন ফি একদম খুবই কম টাকা। অনলাইন ফি আমাদের 1650 টাকা, মাত্র 1650। একদম লেকচার শীট সহ, 1650 টাকা। শুধু এমসিকিউ অনলাইন সাবজেক্টিভ, যে কোনো সাবজেক্ট আপনার যে কোনো সাবজেক্টের সাবজেক্টিভ এটা। আর শুধু জেনারেল যদি করেন, শুধু জেনারেল আরো কম টাকা, মাত্র 1250 টাকা। এটার সাথে বই ফ্রি। হটলাইন নাম্বারটা আমি একটু আপনাদেরকে দিয়ে দিই। স্যার ক্লাস শেষ না? 01900901519501। এই যে এই নাম্বারে হটলাইন নাম্বার, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে ভর্তি হতে পারবেন সবাই। হ্যাঁ, দুইটা কোর্স যদি একসাথে করে, দুটো একসাথে করলে 2250 টাকা। একদম দুটো একসাথে করলে 2250 টাকা। অফলাইনে মিরপুরে ভর্তি হতে পারবে, আর আমাদের অন্যান্য শাখায় আসলে অফলাইন নাই, তো এই জন্য। আর যারা অফলাইনে যদি ভর্তি, যদি মিরপুরে যদি আশেপাশে থাকে তাহলে ভর্তি হতে পারবেন, তাই না? এছাড়া তো আর সম্ভব না, সব শাখায় তো আর আমাদের নেই। ওকে, যারা স্যার এটা কি ইবতেদায়ী না সহকারী মৌলবী? এটা তো সহকারী মৌলবী না? হ্যাঁ, সহকারী মৌলবী। আপনারা আরো বিস্তারিত জানেন এই যে হটলাইন নাম্বারে বিস্তারিত জেনে আপনার যে যে সাবজেক্টের আছে আপনারা জেনে তারপর আপনারা ভর্তির সিদ্ধান্ত নেন। ওকে, তাহলে ভালো থাকবেন, সুস্থ। স্যার আরবিতে বেশি কেন? আরবিতে বেশি কেন মানে শুধু তো আরবি না তো, আপনি যদি সমাজ কল্যাণ হন সেখানে তো 140,
আরবি এখানেও 140, তাই না? শুধু আরবি ওদের প্রতি জুলুম করে নাই তো, সরকার তো সবারই সমান দিয়ে দিয়েছে সাবজেক্টিভ। আচ্ছা, আমি একটা সাবজেক্টিভ একটা টিচার হব, আমার সাবজেক্টের পরে পরীক্ষা নেওয়া উচিত, তাই না? অন্যদের ভুংভাং করে লাভ আছে আমার? তাহলে তাহলে অঙ্ক ইংরেজি ওটা তো বাস্তবে কাজে লাগবে, তো ওটা না, ওটা বাদ দিলে টোটাল 200 নম্বরে দিয়ে দিলে হয়ে যেত। আমি যে মনে করি টোটাল 200 নম্বরে অ্যারাবিকের উপরে থাকবে, 200 নম্বর রাষ্ট্রবিজ্ঞানের উপরে থাকবে, তাহলে তো হয়ে যেত। সাবজেক্টিভের জন্য তো আপনি যে পড়াবেন ওইটা না জানলে তো হবে না, তারপর একটা বেসিক দরকার এই জন্য। স্যার ইসলাম শিক্ষা অফলাইন ফি কত? অফলাইনে ফি হলো 6,000 টাকা, অফলাইন ফি 6,000 টাকা। এই সুস্মিতা 12 এসে আমাদের স্যারকে হাই দিছে। হাই স্যার। হ্যাঁ, স্যারকে হাই দিছে। লাইব্রেরি সব চায় আর না লাইব্রেরি চায় না। এটা অফিসে কথা বলতে হবে। ওকে, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যারাবিক যারা সহকারী মৌলবী একটাও ফেল করবে না তো।